একেবারে গুড মর্নিং অ্যান্ড হোয়াট আ স্টার্ট টু দ্য ডে। দিল্লি ইলেকশনে কোথাও বাজিমাত করতে চলেছে ভারতীয় জনতা পার্টি, কারণ আম আদমি পার্টির হ্যাট্রিক এবার আর হচ্ছে না। অ্যাটলিস্ট আর্লি ট্রেন্ডস, মিড ডে ট্রেন্ডস তাই বলছে। ম্যাজিক ফিগার অনেক আগেই ভারতীয় জনতা পার্টি পেরিয়ে গিয়েছে। কংগ্রেস এখনো খাতা খুলতে পারেনি, উইচ ইজ আ শকিং ট্রেন্ড, কারণ কোথাও অনেকেই ভেবেছিলেন যে দ্য ফাইট ইজ বিটুইন আপ অ্যান্ড কংগ্রেস। শক্তিদা রয়েছে আমাদের সঙ্গে, কংগ্রেসের বর্ষিয়ার নেতা। শক্তিদা নমস্কার। শক্তিদা, ঠিক কি হলো? দেখো, কি হলো যে কংগ্রেস একটাও সিট পেল না? না, এটা গত 15 বছর শীলা দীক্ষিত, তার পরবর্তীকালে 10 বছর, 27 বছর পর আজকে আপের মানে কেজরিওয়ালের আপ ক্ষমতাচ্যুত হতে চলেছে। এখন সংসদীয় গণতন্ত্রে সে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে অভ্যন্তরীণ লড়াইয়ের জন্যে এটা আমাদের হার, কংগ্রেস রাজনৈতিক অংশগ্রহণ করবে না, এটা কখনোই হতে পারে না। আমরা কখনোই বলিনি যে আমরা দিল্লিতে ক্ষমতায় আসছি, কিন্তু আমরা এটা বলেছি যে আপ নিজেকে যে দুর্নীতি, ও প্রথমেই বলে দিল, কোনো জায়গায় বলেছে বিজেপির হয়ে কাজ করেছে জাতীয় কংগ্রেস। সারা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই যদি কেউ কোনো রাজনৈতিক দল করে থাকে, সেখানে পরাজয় যেটা হয়েছে সেটা মানতে তো অস্বীকার করবার, সত্যকে অস্বীকার করবার কোনো ক্ষমতা তো আমার নেই। কিন্তু আমি লড়াইয়ে নামবো না। কোন লোকটা লড়াইয়ে নেমে হেরে যেতে চায়, আমাকে এটা বোঝাক না। না, আমি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না শক্তিদা, যে কি হলো যার কারণে আপ তৃতীয়বার হ্যাট্রিক করলো না, তাতে আপনাদের কোনো ক্রেডিট নেই, কিংবা বিজেপি 27 বছর পর সেখানে সরকার গড়ের পথে, তাতেও আপনার কোনো ক্রেডিট নেই। কিন্তু আপনাদের যেটা ডিসক্রেডিট সেটা হচ্ছে আপনারা দিল্লি ব্যাস্টিয়ন, একটা ন্যাশনাল পার্টি, আপনারা বলছেন ন্যাশনাল স্তরে আপনারাই টেক্কা দেবেন বিজেপিকে। ইন্ডিয়া ব্লক নিয়েও আপনাদের সেই বক্তব্য যে নেতৃত্বে আপনারা থাকবেন, আপনারা কোনো রিজিওনাল পার্টিকে আপনাদের জায়গা ছাড়বেন না। কিন্তু কোথায় আপনাদের প্রাসঙ্গিকতা? কোথায়? দেখো, যে প্রশ্নের ক্যাটাগরিক্যালি তুমি উত্তরটা চাইছো, সেই প্রশ্নের উত্তরটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি, স্বীকার করতে পারো, অস্বীকার করতেই পারো। এই যে বাজেটটার একটা রিফ্লেক্ট এই দিল্লির নির্বাচনে হয়েছে। কারণটা হচ্ছে, আপনারাই তো বলছিলেন যে বাজেটটা পুরোটাই জনমোহিনী বাজেট নয়। না, আমাকে বলতে দাও। ব্যাপারটা হচ্ছে যে দিল্লিতে মহিলারা অবলা, এটা বলবার কোনো জায়গা নেই। দিল্লিতে এখানকার মতো 6 লাখ বা 7 লাখ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নয়, ওখানে একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 1 লাখ বা 1.5 লাখ, সেখানে 70টা বিধানসভা, মহিলাদের একটা ভোট আছে এবং 1 লাখ টাকা রোজগার করে, এরকম মহিলারা ওখানে অবলা নয়। দ্বিতীয় কথা হচ্ছে পারিযায়ী যে শ্রমিক, পরিযায়ী, সেই শ্রমিকরা বিহারের থেকেও ওখানে আছে, তাদের সংখ্যাটাও কম নয়। মাইনরিটি ভোটটা যেটা পুরোপুরি আগে আপের ফেভারে ছিল, সেই জায়গা থেকেই এই আন্না হাজারাকে বলতে শুনছো যে আমার সাজেশন বা আমার অ্যাডভাইস কেজরিওয়াল নেননি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা নেই, এই কথাটা আমি ঠিক স্বীকার করতে পারলাম না। আমি তোমার উত্তরটা পরিষ্কারভাবেই দিলাম যে কেন আপ জিতেছে। বেশ, আকবর আলী রয়েছেন আমাদের সঙ্গে, আম আদমি পার্টির প্রতিনিধিত্ব করছেন আকবর আলী। আকবর, তাহলে 200 ইউনিট ফ্রিতে দিয়েও, বিদ্যুতের 200 ইউনিট ফ্রিতে দেওয়ার পরেও কোনো কাজ হলো না। আকবর, তাহলে আম জনতা আর আম আদমির কেজরিওয়ালকে চাইছে না। লিকার গেট স্ক্যামের জন্য এটা হলো, নাকি এটা সেই কারণে হলো যে কারণটা বিজেপি এতদিন ধরে বলছিল যে অরবিন্দ কেজরিওয়ালের দেখানোর মুখ এক আর অ্যাকচুয়াল মুখ আরেক? আম জনতা কি তাহলে সেই মুখোশটা আম আদমি পার্টির খুলে ফেললো? না, সেটা না। আমরা সব কাজ করেছি এবং সরকারে আসলে আবার বিগত সরকারে আসবো না, ফাইনাল ক্লিয়ার আসেনি। আমরা ভালো সংখ্যায় সরকারে আসবো, এটা বেশ, যতটুকু বুঝতে পারলাম, বেশ, আমরা আবার চেষ্টা করবো আকবরের সঙ্গে কথা বলার। আম আদমি পার্টির আকবর, হি ইজ ব্যাক। আমি একবার শক্তিদার কাছে যাব, কিন্তু শক্তিদার আপনার কাছে যাওয়ার আগে যে প্রশ্নটা আমি তৃণমূল কংগ্রেসকে করবো, যে এই মুহূর্তে তাহলে অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের রাস্তাটা আরো ক্লিয়ার হয়ে গেল অ্যাটলিস্ট ইন্ডিয়া ব্লকের ভেতরে। কংগ্রেসের যে একচেটিয়া দাদাগিরিটা আপনারা অভিযোগ করছিলেন, যে একচেটিয়া দাদাগিরি চলে ইন্ডিয়া ব্লকের মধ্যে, তারাই নেতৃত্ব দেবে, আপনাদের প্রাসঙ্গিকতা নিয়ে এতদিন প্রশ্ন উত্তর, এবার আপনারা প্রশ্ন করবেন প্রাসঙ্গিকতা নিয়ে কংগ্রেসের।
আমি আপনাকে বলি, দিল্লিতে কংগ্রেস আর আপ আলাদাভাবে তো লড়েছে, সেটা ইন্ডিয়া জোটের ব্যাপারটা নয়। এবং শক্তিদার সঙ্গে একমত, কোনোভাবেই কংগ্রেস ভাবেনি তারা ক্ষমতা পুরোটা দখল করবে বা অ্যাবসলিউট মেজরিটি পাবে, কিন্তু তারা লড়াইটা দিয়ে চেষ্টা করেছে তাদের মতো করে। তারা ভেবেছিল কয়েকটা সিট হয়তো তারা পাবে, সেটা পায়নি, শূন্যতেই আছে। এখন ব্যাপারটা হচ্ছে বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে হারাতে গেলে তার দুটো জিনিস আছে, একটা হচ্ছে নেতৃত্বটা দেখতে হবে কিরকম, আর একটা হচ্ছে আপ যেটা সমস্যায় পড়েছে, আন্না হাজারের হাত ধরে আপ তৈরি হয়েছিল। যখন শিলা দীক্ষিতকে সরিয়ে দিয়েছিল তখন তারা বলেছিল দুর্নীতিমুক্ত একটা সমাজ আমরা দেব। পরবর্তীকালে দেখা গেল এই আপেরই লিডাররা, প্রধান সারি যারা লিডার, যে আপনি দেখুন তারা হারছে, প্রধান সারি লিডাররা হারছে, তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লেন। শীষ মহলের কথা বারবার চলে আসবে, যেখানে পর্দা নাকি 5 কোটি টাকা দিয়ে পর্দা কেনা হয়েছে, মানুষ তো জিজ্ঞাসা করবেই। এবং আর একটা কথা হচ্ছে বারবার দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়া। এই যে আপনি বলছেন না 200 ইউনিট ফ্রি দিয়েছে, দেখুন দুটো জিনিস, একটা হচ্ছে জনমুখী প্রকল্প, আর একটা হচ্ছে নিজের স্বচ্ছতা রাখা। বেশ বেশ, আই থিঙ্ক আকবর আলী ওয়ান্টস টু রেসপন্ড। আকবর আলী। হ্যাঁ, যেটা আমরা যদি আমাদের অধিকারের মতো এবং যদি আমরা করতো হিমন্ত বিশ্ব শর্মার মতো হতো না, আমরা পাবলিককে বোঝানোর কোনো প্রয়োজন নেই। পাবলিক জনগণ যথেষ্ট, তারা জানে, তারা জেনেছে, মানে আকবর কোথাও আজকে তারা জেনেই কিন্তু এই ভার্ডিক্ট দিয়েছে যে মাফলার ম্যানের মাফলারে আর মজলো না। এবার সৌমিক রাহার কাছে আমার পরের প্রশ্ন। সৌমিক, লোকসভা নির্বাচনে একটা বিপর্যয় হয়েছিল বিজেপির, আমরা দেখেছিলাম, কিন্তু তারপর 3টে স্টেটে যেভাবে বিধানসভা দখল, বিজেপি ইজ ব্যাক। আপনার মনে হয়েছে বিজেপি লোকসভা নির্বাচনে? আমার না, গোটা দেশের মনে। না, সেটা গোটা দেশের মনে কিছু সংখ্যক মানুষের মনে হতে পারে বিপর্যয় হয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি 3বারের সরকার, নেহেরুজির পরে নরেন্দ্র মোদী 3বার শপথ বাক্য পাঠ করলেন। এটাকে দেখে অনেক বিরোধী দলের বিপর্যয় যে হয়েছিল সেটাতে কোনো অস্বীকার করা যায় না। নাও বিজেপি ইজ ব্যাক, পরপর 3টে স্টেট, 3টে বিধানসভাতে একেবারে দে ব্যাক না। তারপরে আজকে দিল্লির নির্বাচন দেখুন, লাস্টবার দিল্লিতে সুষমাজি সেই 1.5 মাসের সরকার 1998 সালের 3রা ডিসেম্বর, সম্ভবত 27 বছর আগে, হ্যাঁ 27 বছর আগে 3রা ডিসেম্বর শীতকালীন সময় সুষমাজি শেষবারের মতন দিল্লি হারিয়েছিল তার বিজেপির মুখ্যমন্ত্রী। আজকে সুষমাজি নেই, কিন্তু দিল্লিতে আবার 27 বছর পর ভারতীয় জনতা পার্টি তার মুখ্যমন্ত্রী, পূর্ণকালীন মুখ্যমন্ত্রী দিল্লিতে বসবেন। এটা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের, আবেগের, এবং আমি স্বর্গীয় সুষমাজিকেও স্মরণ করব। উনি থাকলে তো খুব আনন্দ পেতেন, আমাদের অত্যন্ত আনন্দের একটা সময়। রাইটলি সেড সো। আপের সরকার কেন পড়লো এবার, কেন এবার আপ বাজিমাত করতে পারলো না? সৌগত রায় বলছেন আপের ভরাডুবির কারণ আপের দুর্নীতি, আম আদমি পার্টির দুর্নীতির কারণেই আম আদমি পার্টি এবার সরকার গড়তে পারলো না। ভাবতে পারছেন, আম আদমি পার্টি যারা দুর্নীতির বিরুদ্ধে প্রচার করে, ক্যাম্পেইন করে, আন্না হাজারের পাশে বসে ক্ষমতায় এসেছিল, দুর্নীতির বিরুদ্ধে লড়ে, সেই আপের বিরুদ্ধেই এখন দুর্নীতির অভিযোগ। টেকে লোক সৌগত রায় কি বলছেন? ইন্ডিয়া জোট দুর্বল হল, আপ এখন কংগ্রেসকে দুষবে যে কংগ্রেস প্রার্থী দিয়ে ভোট কাটার ভূমিকা পালন করেছে। ইন্ডিয়া জোট ধাক্কা খেল। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এলে সবসময় ভালো হয়। ওর একটা রাজ্য সলিডলি ওর সঙ্গে আছে, ওর একটা ইমেজ লড়াকু নেত্রী হিসেবে সারা ভারতবর্ষে রয়েছে। ওকে সামনে নিয়ে এলে ভালো হয়। বেশ, এবার ওমর আব্দুল্লাহ, আপের জোট সঙ্গী, ইন্ডিয়া ব্লকের জোট সঙ্গী, আপের জোট সঙ্গী নয়, ইন্ডিয়া ব্লকের জোট সঙ্গী ওমর আব্দুল্লাহ, তিনি এক্সপোস্টে একটি টুইট করেছেন, সেই টুইটটা দেখাবো। ওমর আব্দুল্লাহর সেই টুইট স্ক্রিনে। ওমর আব্দুল্লাহ ঠিক কি বললেন? ওমর আব্দুল্লাহ বলছেন, প্রাণ ভরে লড়াই করো, একে অপরকে শেষ করো। প্রাণ ভরে লড়াই করো, একে অপরকে শেষ করো।
এবার কোথাও কি ওমর আব্দুল্লাহ এই কথাটা বলে, শক্তিদা এবং আকবর দুজনেই রয়েছেন, এটা আপনাদেরকেই কোথাও বললো শক্তিদা যে কংগ্রেস এবং আপ যদি জোট সঙ্গী হতো তাহলে হয়তো এই ফলটা বেটার হতো, এগেনস্টে দাঁড়িয়েই সমস্যা হলো? না, আপাত দৃষ্টিতে ওমর আব্দুল্লাহর উক্তিটা তাই মনে হবে যে ফাইট উইদিন ইয়োরসেলফ, কিন্তু And destroy yourself. এবং ডিস্ট্রয় ইয়োরসেলফ, দ্যাট ইজ অলসো কারেক্ট। কিন্তু ঘটনাটা যে সেই জায়গায় নয় সেটাও একটু পরিষ্কারভাবে ব্যাখ্যা করার দরকার, যে আমি বা একটা সংসদীয় গণতন্ত্রে একটা রাজনৈতিক দল নির্বাচনে আজকে তো কেজরিওয়ালের সঙ্গে একবারই আমাদের জোট হয়েছিল বিধানসভার নির্বাচনে। তারপরে যদি কেউ মনে করে আই অ্যাম এনাফ টু ফাইট এগেনস্ট বিজেপি, আই অ্যাম এনাফ টু ফাইট এগেনস্ট অল দ্য পলিটিক্যাল পার্টি, আমি সবার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করতে আমি সক্ষম, তাহলে রেজাল্টটা এই হবে, এটা তো অনিবার্য। তার মানে এই নয় যে জাতীয় কংগ্রেস যেচে আপকে বলেছে চলো আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করি। যদি আগের থেকেই তুমি আমাকে ধাক্কা দিয়ে করিডোরের বাইরে ফেলে দাও, আমাকে তো যদি আমার ক্ষমতা থাকে আমাকে করিডোরের মধ্যে ঢুকতেই হবে, তারই রেজাল্ট হচ্ছে এইটা। তাই কি? আপনি কিভাবে দেখছেন এটা? দেখুন, আমি আপনাকে বলি, জাতীয় কংগ্রেসের কথা শক্তিদা বলছিলেন, কিন্তু জাতীয় কংগ্রেস যখন পশ্চিমবঙ্গে বলেছিলেন যে একসঙ্গে জোট করে আমরা লড়বো, তখন কিন্তু প্রদেশ কংগ্রেস সেটা মানেননি। এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার কারণ হচ্ছে দুর্নীতিগ্রস্ত ছিলেন না, দুর্নীতি মুক্ত ছিলেন। যতই উনাকে দাগানোর চেষ্টা হয়েছে মানুষ সেটা বিশ্বাস করেনি, আবার যথার্থভাবে বিশ্বাস করেন, মানুষ তো আর মানে বোকা কেউ নন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় জিতিয়েছে, যেটা আপের মধ্যে হয়নি। আপ নিজে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন, সবাই আমরা দেখতে পেরেছি। আজকে বিভিন্নভাবে বড় বড় নেতারা যাদের মুখ ছিল, আজকে আন্না হাজারের হাত ধরে তারা এসছিলেন, তারা আজকে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লেন। সেইটাই মানুষ তিরস্কার করলেন। আর বিজেপি যে কথা বলছেন, আপনি আন্না হাজারের কথা বলছেন, আন্না হাজারে আজকে বলছে যে অরবিন্দ কেজরিওয়াল তার উপদেশ নেননি। ডি রাজা বলছে যে ইন্ডিয়া ব্লকে এর মধ্যে ঐক্যের সমস্যা রয়েছে, নিজেদের মধ্যেই লড়াই চলছে, নিজেদের মধ্যে মারামারি, তাই জন্য এই ফলাফল হচ্ছে। এখনো আমি বলি, এবার এখানে আমি শ্রমিককে একটু নিয়ে আসবো। শ্রমিক, তাহলে কোথাও কি অ্যাডভান্টেজ বিজেপি কিংবা অ্যাডভান্টেজ এনডিএ? কারণ এনডিএ এর অপোজিশন যে ব্লক, ইন্ডিয়া ব্লক, তারা এই মুহূর্তে স্ক্যাটার্ড। আপনারা মানে যে আলোচনাটা করছেন, আমি তার মধ্যে শুধু দুটো কথা মনে করিয়ে দিতে চাই। অরবিন্দ কেজরিওয়ালের গ্রহণযোগ্যতা কংগ্রেস বা বাকি যে কোনো রাজনৈতিক দলের কাছে কখন মনে হলো? আপনাদের মাথায় থাকবে যখন ত্রিশঙ্কু হয়েছিল দিল্লি বিধানসভা, সেই সময় অরবিন্দ কেজরিওয়াল আমাদেরকেও চিঠি লিখেছিলেন এবং কংগ্রেসকেও চিঠি লিখেছিলেন সমর্থনের জন্য। স্বভাবতই আমরা প্রথম দিন থেকেই অরবিন্দ কেজরিওয়ালের উপর কোনোভাবেই আস্থা প্রকাশ করতে পারিনি, এবং সেই সময় কংগ্রেসেরও মনে হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের উপরে আস্থা প্রকাশ করা যায় না। বেশ, আমি এখানে একবার আকবর আলীর কাছে যাব। আকবর আলী, এখানেই কি কোথাও ভুলটা হয়ে গেল? আতশী মার্লেনা was a far better choice, far better candidate for your chief ministerial berth, কিন্তু তাকে দেওয়া হলো না। আতশী মার্লেনা যে একা হাতে এডুকেশনটা সামলেছিলেন দিল্লির, one of the most educated up leaders, যার ফ্যান ফলোয়িং আছে, মহিলা মুখ, মহিলা যার উপর ভরসা করতে পারে, সেই আতশী মার্লেনাকে সিট দেওয়া হলো না। মানে কোথাও যে পরিবারতন্ত্রের কথা, যে ডাইনাস্টি পলিটিক্সের কথা বিজেপি বলে, আপনারাও টু সাম এক্সটেন্ট কংগ্রেসকে বিদ্ধ করার জন্য বলেন, নিজেরাও তাই করলেন। অরবিন্দ কেজরিওয়ালকে রিপ্লেস করলেন না, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হলো, তার বিরুদ্ধে তিনি জেলে গেলেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধীদের। সেই সময় ফ্রেশ ফেস আতশী মার্লেনা, তাকে জায়গা দিলেন না। আকবর আলী? না, সেটা ঠিক। তিনবারে মুখ্যমন্ত্রী ছিল কেজরিওয়ালকেই চাচ্ছে দিল্লি, যেটার জন্য আমরা সামনে রেখেছি। খুব ভালো একদম হাই দপ্তর সামলাচ্ছে, আমরা তো দিইনি। এরকম তো না কংগ্রেস না যে আমরা ওনাকে একদম ভালো ভ্যালু বলে যে আমরা তাকে, এরকম তো আমাদের কিছু না। আমি অবশ্যই ওনাকে রাখছি। বেশ বেশ, আকবর মানতে চাইছে না যে এরকম কিছু নয়, কিন্তু কোথাও শক্তিটাকে দিয়ে শুরু করবো, তারপর একে একে সৌমিক এবং
আমাদের অনিন্দ্যবাবুর কাছেও আসবো, যে কোথাও ক্যান্ডিডেট বাছা নিয়ে আপের সমস্যা হয়েছিল, কারণ কোথাও অরবিন্দ কেজরিওয়াল যার বিরুদ্ধে, যার ইমেজ টার্নিশড, তার উল্টো দিকেই একজন মহিলা ক্যান্ডিডেট ছিলেন আতিশি মার্লেনা, এবং আমরা দেখেছি যে দিল্লির ভোটে মহিলা ক্যান্ডিডেটদের জয় আমরা দেখেছি কংগ্রেসের হাত ধরে। শীলা দীক্ষিত একবার নয়, পরপর টার্মে তিনি নির্বাচিত হয়ে আসছেন। ভুলটা আপ করেছে শক্তিদা? ব্যাপারটা হচ্ছে যে পরিষ্কারভাবে তোমাকে একটা কথা বলি, যে অরবিন্দ কেজরিওয়াল খড়গপুর আইআইটির একজন গ্র্যাজুয়েটেড ইঞ্জিনিয়ার, হঠাৎ তিনি আন্না হাজারাকে সামনে রেখে দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে তার আবির্ভাব। তারপরে তার বিরুদ্ধে একের পর এক উনি বলতেন মিথ্যা অভিযোগ, কখনো লিকারের ব্যাপারে, কখনো তার শীষমহলের ব্যাপারে, কখনো মাফলার জড়িয়ে মানুষকে দেওয়া তার একটা মানে অত্যন্ত সাধারণ জীবনযাত্রা। এইগুলো মানুষকে বোকা ভাববার কোনো কারণ নেই। শীলা দীক্ষিত পরপর 3 বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং 27 বছর পর আবার ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসছে বা এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সুষমা স্বরাজকে তিনি আজকে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা। একটা কথা মাথায় রাখা দরকার, রাজনীতিতে শেষ কথা বলে কিচ্ছু নেই। সময়টা একটা ব্যাপার, সংখ্যাটা একটা ব্যাপার, পরিবেশ পরিস্থিতি। আজকে যদি আমি শুরু করেছিলাম যেটা, তোমাকে আবার সেটা বলি, পরিবেশ পরিস্থিতির উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয় এবং নিজের ভাবমূর্তি, আমি সৎ, আমি ভালো, আমি শিক্ষার ব্যাপারে এই দিয়েছি, আমি বিদ্যুৎ দিয়েছি, আমি জল পৌঁছে দিয়েছি, যমুনার জল বিষাক্ত, এই কথাগুলো বলে মানুষকে চাপিয়ে দেওয়া যায় না। তবে এই কথা তো বেশি দূরে যেতে হবে না, এই রাজ্যে বসেও আপনি শুনতে পাবেন, পানও বোধ হয়। আমি অনিন্দ্যদাকে এই প্রশ্নটা করবো যে অনিন্দ্যদা, যেটা শক্তিদা বলছেন যে যখন কেউ একনায়কতন্ত্রের দিকে যায়, কিংবা একনায়কতন্ত্রটা হয়তো একটু আমি কড়া কথা বলে ফেললাম, যখন কেউ সিঙ্গেল ইমেজ পোর্ট্রেয়ালের দিকে যায়, যে একজনের ছবি, একজনের মুখ, একজনের চিন্তাধারা, একজনের ব্যাপ্তিতেই দলকে এগিয়ে নিয়ে যাওয়া, তখন কোথাও গিয়ে একটা বেগ পেতে পায়। যেমন বেগ পেলেন অরবিন্দ কেজরিওয়াল এবছর 2025-এ। 2026-এ আরেকটি লড়াই আছে, বিধানসভার লড়াই, এই রাজ্যের লড়াই। যদি আমি শক্তিদার কথাকে মান্যতা দিই, তাহলে এখানেও কি সেম ওয়ান ইমেজ ফ্যাক্টর বেগ পাবে? আপনি যে ওয়ান ইমেজ ফ্যাক্টরের কথা বলছেন, ইন্দিরা গান্ধীও ওয়ান ইমেজ ফ্যাক্টর ছিল। হ্যাঁ, ইন্দিরা গান্ধী ওয়ান ইমেজ ফ্যাক্টর ছিল। আজকে আপনি ওয়ান ইমেজের কথা বলছেন, নরেন্দ্র মোদী তিনিই তো মুখ ছিলেন একটা সময়, এখন না হয় অন্য কথা বলছেন, তিনি তো মোদী, আপনিবার মোদী সরকার, তাই ওয়ান ইমেজ ছিল। তো ব্যাপারটা সেটা না, আপনি বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ান ইমেজ হোক আর যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন, 365 দিন তৃণমূল কংগ্রেস কাজ করে। আপনাকে এটা বুঝতে হবে। এসএলএসটি শিক্ষকদের সাথে দেখা করলেন? না, আমি আপনাকে দেখুন, আমি আপনার এসএলএসটি শিক্ষকের ক্ষেত্রে তো পাশে থাকেন, আমি প্রশ্ন করছি। তারা বলছে সোমবার থেকে তারা মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবে না। বিকাশ ভট্টাচার্য আবার কেস করেছেন, গার্ড না দিলে সমস্যা তো সিপিএম এর বিকাশ বাবু আবার কেস করেছেন যাতে ওরা চাকরি বাকরিগুলো না পান। চলছে এখন কোর্টের ব্যাপার। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, ভোটে বিপুল পরিমাণ জয় তো মমতা বন্দ্যোপাধ্যায় এনে দেখিয়ে দিয়েছে, ইন্ডিয়া জোটকে দেখিয়ে দিয়েছে যে আমার নেতৃত্বে সাম্প্রদায়িক দল বিজেপিকে কি করে আটকাতে হয়, সেটা উনি দেখিয়েছেন। একটু থামাবো, আমি শ্রমিক আসবো তোমার কাছে, কিন্তু তার আগে আন্না হাজারে, যার হাত ধরে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠা, দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদে বসা, সেই আন্না হাজারে আজ আপের বিপর্যয়ের পর, দুটো টার্মের পর, থার্ড টার্মে আন্নার আপের বিপর্যয়ের পর, অরবিন্দ কেজরিওয়ালের হারের পর কি বলছেন আন্না, শুনবো। नया नया पार्टी था, लोगों ने विश्वास किया। आगे चलकर शराब के बाद शराब के दुकान निकालना, शराब के बिक्री के दुकान बढ़ाना, पैसा सामने आ गया और उसमें से उनका इमेज खत्म हो गया। আন্না হাজারে বলছেন, এই আন্না হাজারের হাত ধরেই কিন্তু আম আদমি পার্টির উত্থান, এবং শুধু তাই নয়, আমার সেই রামলীলা ময়দানে আজ থেকে প্রায় 11-12 বছর আগে রামলীলা ময়দানে
সেই জমায়েতটা মনে আছে যখন লোকপাল ইস্যুতে আন্না হাজারে তিনি অনশন করছেন, অলমোস্ট আ গান্ধিয়ান হিস্ট্রি রিপিটস ইটসেলফের মতো একটা ইমেজ। এই সেই সময় কোথাও আন্না হাজারেকে বলা হয়েছিল দ্য গান্ধী অফ মডার্ন টাইমস, কারণ ওনার সেই সময় পুরো অনশন, ওনার পুরো এজেন্ডাই ছিল অ্যান্টি করাপশন। উনি লোকপালের ডিমান্ড এই জন্যই করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে উনি গর্জে উঠবেন বলে। কিন্তু সেখান থেকে অরবিন্দ কেজরিওয়াল কতটা নেহেরু লাইক হতে পারলেন আর কতটা নেহেরু লাইক হলেন না সেটাই প্রশ্ন। কারণ দেখুন, মহাত্মা গান্ধীর পাশে নেহেরু ছিলেন and he was the first prime minister of our nation. শক্তিদা, ডেফিনেটলি তুমি যে বিশ্লেষণটা দিলে কিছুটা ব্যাপার আছে। আর দুর্নীতি বলছো, বোফোর্স কামান কেলেঙ্কারির সঙ্গে রাজীব গান্ধীর নাম জড়িয়ে গভর্নমেন্ট টাপল হয়ে গেল, সব ছেড়ে চলে গেল। রাজীব গান্ধীর মৃত্যুর পর ভারতবর্ষের সর্বোচ্চ আদালত বলল যে বোফোর্স কামান কেলেঙ্কারির সঙ্গে রাজীব গান্ধী 0.1% জড়িত নয়। হ্যাঁ, the Bofors is a damn good gun, এবং অত্যন্ত ভালো বন্ধু। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে যেটা তুমি বলতে চেয়েছো যে ওয়ান ম্যান শো, এটা ঘটনা যে ইন্দিরা গান্ধীর সময় ইন্দিরা গান্ধীকে বলা হতো, পরবর্তীকালে এই যে ভারতীয় জনতা পার্টি, তখন বলা হতো না, ভারত বলতো ইস বার মোদি কা সরকার, ইস বার 400 পার। এ বিভিন্ন ডেলি প্যাসেঞ্জারি করেছে, দিল্লির থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি হয়েছে বা ভারতীয় জনতা পার্টির সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু মানুষ তার ওই গণতান্ত্রিক বোতামে টিপে সেখানে 240-এ দাঁড় করিয়ে দেওয়া, এটাই মানতে হবে যে সংসদীয় গণতন্ত্রের শেষ কথা। তাহলে তো এটাও মানতে হচ্ছে যে মানুষ সেই বোতাম না টিপে আপনাদের সঙ্গে দাঁড় সেটাও মানতে হচ্ছে। এখন দুটো, একদিকে নীতিশ কুমার, একদিকে চন্দ্রবাবু নাইডু, তার উপর ভর করে চলতে হচ্ছে। এবং বলছে না যে কখনো আসছে কখনো যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি এই অজিত পাওয়ারকে বলেছিল, এই অমিত শাহ বলেছিল যে যদি কোনো দিন আসে দরজা থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো। রাজনৈতিক স্বার্থে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য এই জিনিস রাজনৈতিক দলগুলো করছে। আমি একবার শ্রমিকের কাছে যাব, শ্রমিক রাহা রয়েছে। শ্রমিক, এর আগে অনিন্দদা বললেন যে এই একজন কিংবা ওয়ান ইমেজ ক্যাম্পেইনে সমস্যা থাকলেও সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খাটে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্নীতির কোনো যোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিপুল ভোটে জয় লাভ করে ফিরে এসছেন, এন্ড শি হ্যাজ শোড দ্যাট হিস্ট্রি ইজ অন হার সাইড। এটা এক। এবং দ্বিতীয় হচ্ছে, কোথাও কংগ্রেস যখন বলছে যে মানুষ ভোটের বোতামে বিজেপিকে আটকে দিয়েছিল 242-এ, তখন এটাও কিন্তু ঠিক যে আজকের যে রেজাল্ট আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যেখানে আমি আপ এবং বিজেপিকে দেখছি, কংগ্রেসকে একেবারে শূন্য স্থানে দেখছি, সেখানে এটাও কিন্তু ঠিক যে কোথাও মানুষ আজকে ভোটে বোতাম না টিপে কংগ্রেসকে আটকে দিয়েছে শূন্যতে। আমার এটা নিজের অত্যন্ত গর্বের বিষয় যে আমি সেই দলটার থেকে বিলং করি যে আমি আমার এই বয়স পর্যন্ত কংগ্রেসকে একবারও দেখিনি কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকারে আসে। মানে আমার জন্মের পর থেকে, আমার জন্মের পর থেকে তো দেখিনি। আমার একেবারে কম তো হলো না, 30টা বছর তো দেখেছি, 30টা বছর তো দেখলাম। তার মধ্যে 30 বছরে, আমি বিগত 30 বছরের কথাই বলছি, আমি তার মধ্যে কংগ্রেসকে দেখিনি, কিন্তু আমার দলকে দেখেছি দুবার একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে। আমি এটাও দেখেছি পার্লামেন্টের মধ্যে যিনি কিনা অত নামী একজন ব্যক্তি, ডক্টর মনমোহন সিং, তাকে বাংলার জনগণ শুধু নয় ভারতের জনগণ মৌনমোহন নাম দিয়েছিলেন। যাই হোক, সেই প্রসঙ্গে আসছি না। আমি শুধু একটা কথার উত্তরটা দিতে চাই, যিনি কিনা বলা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে, এমন পাশে আমি বাকি বেশি দূরে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পেছনে দুটো নাম বলবো, খুব সবসময় ছায়া সঙ্গী হিসাবে পাশে দেখেছি, সোনালী গুহ এবং পার্থ চ্যাটার্জি। সোনালী গুহকে একবার প্রশ্ন করা হয়েছিল, না না না, এই দুজনকে আমি বরাবর পাশে দেখেছি। সোনালী গুহ বলছে যে দিদির নাম্বার আমার কাছে নেই, তাই দিদিকে ফোন করে পেতাম না। পার্থ চট্টোপাধ্যায় ঠিক, কিন্তু আরেকজন ছিলেন মেদিনীপুরের
না না, তুমিও শুভেন্দু জানো। অধিকারীর নাম আমি বলছি শুভেন্দু অধিকারী তো সেই ব্যক্তিটা যিনা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলছেন যখন নিজের ভোটের সময় নন্দীগ্রামে আমার আমাদের বুথ সভাপতিকে ফোন করে বলছেন, কি বলি বল দেখি, আসলে আমাকে ওখানে ওরা ঢুকতে দিত না। ভাবতে পাচ্ছেন কি লজ্জার কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজ্যের কোনো একটা জায়গায় যাবে, সেখানে ঢুকতে পারছে না, তারই নাকি দলের একজন নেতার জন্য। তার তো সবার আগে ইস্তফা পত্র দেওয়া উচিত। এগুলো টেলিফোনিক কনভারসেশনস বিটুইন অর না না, আমি শুধু একটা কথা বলতে চাই। পার্থ চট্টোপাধ্যায়ও বলেছিল যেদিনকে অ্যারেস্ট হয়েছে সকালে নাকি দিদিকে বারবার ফোন করেছে, দিদিকে ফোনে পাওয়া যায়নি। এইটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি আল কাম ব্যাক টু ইউ, আমি শ্রমিক ফিরে আসবো। তবে পার্থ চট্টোপাধ্যায় কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেননি, সোনালী গুহ কেন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেননি, তার সঙ্গে মানুষের পাশে মুখ্যমন্ত্রী নেই, এইটা কোথাও আসে না। আমি ফিরে আসবো, আমি তোমাকে আবার চান্স দেবো টু রিটর্ট অন দিস। আমি অরিন্দদার কাছ থেকে একটা রিবাটল নেবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি। এই মুহূর্তে ট্রেন্ড যা বলছে, বিজেপি প্রায় 47টি আসনে এগিয়ে, আম আদমি পার্টি 23টি আসনে এগিয়ে, খাতাই খুলতে পারলো না কংগ্রেস। কার দখলে দিল্লি হয়তো আর বলা যায় না, এবার বলা যেতেই পারে গেরুয়া ঝড়ে রাঙালো দিল্লি। দিল্লি কো রং দিয়া গেরুয়া। 27 বছর পর ভারতীয় জনতা পার্টি আবার সরকার গড়বে রাজধানী দিল্লিতে। আর মাফলার ম্যান আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল নিজের বিধানসভা কেন্দ্রে এখনো ট্রেলিং, হয়তো হারের দিকেই এগোচ্ছেন। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন কার দখলে দিল্লি। কার দখলে দিল্লি? আসলে এবার বোঝা যাচ্ছে বিজেপির দখলেই দিল্লি। কারণ বিজেপি যেভাবে এগোচ্ছে এই মুহূর্তে, যে লেটেস্ট ট্রেন্ডিংস বলছে বিজেপি প্রায় 47টি আসনে এগিয়ে রয়েছে, আম আদমি পার্টি 23টি আসনে এগিয়ে রয়েছে, এবং কংগ্রেস এই মুহূর্তে শূন্যস্থান পূর্ণ করার মতো একটা অবস্থানে রয়েছে, কিন্তু সেই শূন্যস্থান হয়তো পূর্ণ হবে না। অরবিন্দ কেজরিওয়াল তিনি তার নিজের কেন্দ্রেই, বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে ট্রেল করছেন, অনেকেই বলছেন হারের দিকে যাচ্ছেন। 27 বছর পর দিল্লির বিধানসভা দখলের পথে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি। শেষ 1998 সালে সুষমা স্বরাজের জন্য খুব কম দিনের জন্য, খুব অল্প দিনের জন্য একটি সরকার হয়েছিল, কিন্তু আবার ডবল ইঞ্জিনের পথে দিল্লি, কারণ ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। যে ভারতীয় জনতা পার্টি 2024-এর লোকসভাতে প্রায় মুখ থুবড়ে পড়েছিল, 400 পারের ডাক দিয়ে 240-42-এর কাছে আটকে যেতে হয়েছিল, তারপর কিন্তু পরপর 3টি বিধানসভা তারা দখল করলো, দিল্লি বিইং দ্য থার্ড। কেজরিওয়াল সহ আম আদমি পার্টির একাধিক নেতা পিছিয়ে পড়েছে, অতসী বার্লেরা, সিসোদিয়া, ভরদ্বাজ সবাই পিছিয়ে। বিজেপির কপিল মিশ্র, পরবেশ বর্মা, রমেশ বিদুরি এরা নিজেদের আসনে অনেকটাই এগিয়ে রয়েছেন। সন্দীপ দীক্ষিত কংগ্রেসের পিছিয়ে পড়েছে তার নিজস্ব আসনে। ডাবল ইঞ্জিন সরকারের দিকেই হাঁটছে দিল্লি। তীব্র লড়াইয়ে একে অপরকে শেষ করো, টুইট করছেন ওমর আবদুল্লাহ। আন্না হাজারে বলছেন এমনটা হওয়ারই ছিল, কারণ অরবিন্দ কেজরিওয়াল কোথাও আন্না হাজারের উপদেশ নেননি, তার কথা শোনেননি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শক্তিদার, রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, সৌমিক রয়েছে বিজেপির পক্ষ থেকে, আমার সঙ্গে রয়েছেন আকবর আলী আম আদমি পার্টির পক্ষ থেকে, এবং অনিন্দ সিংহ রায় আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আন্না হাজারে কেজরিওয়ালের এই হার এবং আম আদমি পার্টির এই হার নিয়ে কি বললেন শুনবো। नया नया पार्टी था, लोगों ने विश्वास किया, आगे चलकर शराब के बाद शराब के दुकान निकालना, शराब के बिक्री के दुकान बढ़ाना, पैसा सामने आ गया और उसमें से उनका इमेज खत्म हो गया। কোথাও লিকার স্ক্যাম কিংবা লিকার গেট স্ক্যাম, সেটাই সমস্যা করে ফেললো আম আদমি পার্টির জন্য। আমার খুব অদ্ভুত লাগলো এবং খুব মজারও লাগলো। আন্না হাজারে, যিনি এককালে আমার মনে আছে আজ থেকে 12 বছর আগে রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়ালের মাথায় ঠিক এভাবে হাতটা রেখেছিলেন, সেই আন্না হাজারে আজ লিকার স্ক্যাম নিয়ে বিবৃতি দিচ্ছেন এবং বলছেন दारू की दुकान निकालना, दारू की डुप्लीकेट दुकान निकालना, यही कहीं ले डूबा। শক্তিদা, দেখো কথাটা হচ্ছে ডেফিনেটলি আন্না হাজারের আশীর্বাদকে মাথায় নিয়ে কেজরিওয়াল এসেছিলেন, এ কথা তো অনস্বীকার্য। আজকে সেই আন্না হাজারেই অভিযোগ করছেন যে কখনো লিকার স্ক্যাম, কখনো তার বাড়ি, কখনো যমুনার জল, বিভিন্ন রকম আসপেক্টে।
বিজেপির যে আমার ছোট ভাই বলল যে তার জীবদ্দশায় সে এমন দেখেনি যে পরপর 3 বার, এক্সেপ্ট আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু ছাড়া। পাশাপাশি আমি তার প্রায় ডাবল বয়স, আমার তার চেয়েও বেশি হবে। আমি আমার স্বাধীনতার পর আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যাকে বলা হতো ডাইনি, যাকে বলা হতো যে গণতন্ত্র হত্যাকারী, তার মৃত্যুর পর 400 কতটা আসন যে ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছিলেন, সেটাও কিন্তু আজ পর্যন্ত কেউ টাচ করতে পারেন এবং আগামী দিনেও পারবে কিনা সেটাও জিজ্ঞাসা। বাট দ্যাট ডাজন্ট এবং প্রুভ দ্য পয়েন্ট। এবং টাচ করতে পারেনি সেই সময় রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা ছিল, আলাদা ছিল। আমার বক্তব্য সেইটাই যে পরিবর্তিত আজকের যেটা ঘটনা আগামীকালে সেটা ইতিহাস হয়ে যায় এবং আগামী দিনকে নিয়ে ভুল থেকে সংশোধিত করে পরের প্রজন্মের জন্য যারা কথা বলে তারাই আসল রাজনীতিবিদ। সেই জায়গায় শক্তিদা, আপনি যখন বলছেন যে ইন্দিরা গান্ধীকে কটূক্তি করা হতো, কুৎসা করা হতো, ঠিক সেম ভাবে একইভাবে ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তাকেও কিন্তু 50-60-এর দশকে এভাবেই কুৎসা করা হতো। তার নাম মার্গারেট থ্যাচার। মার্গারেট থ্যাচারকে ঠিক এভাবেই কুৎসা করা হতো। মার্গারেট থ্যাচার লেবার পার্টির ছিলেন এবং তিনিও কিন্তু কোথাও এমন কিছু রিফর্মস করেছিলেন যেগুলো সেই সময় হয়তো যারা ট্রেডিশনালিস্ট রিফর্মিস্ট তাদের সহ্য হয়নি। আমি ব্রিটেনের এক্সাম্পল টানলাম এই কারণে, কারণ 50-60 দশকের ব্রিটেনের রাজনীতি এবং 70 দশকের ভারতের রাজনীতি প্রায় একই দিকেই, মানে সংসদীয় গণতান্ত্রিক রাজনীতি প্রায় একই দিকে হাঁটছিল। তুমি যেটা বলছো আমি তোমার বিশ্লেষণকে কোনো রকম অমর্যাদা না করেই বলছি যে সারা পৃথিবী শাসন করেছিল 200 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদ। মার্গারেট থ্যাচার এই নামটা আমরা ডেফিনেটলি উচ্চারণ না করবার কোনো কারণ নেই। কিন্তু যেমন আমি একটা কথা বলি, এই যে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল বা ইংল্যান্ডের যে রাজনীতি, আমেরিকান অ্যাবসলিউট ডেমোক্রেসি, ওখানে প্রেসিডেন্টের পরও সেনেটের হাতে একটা ক্ষমতা থাকে। তেমনি ইংল্যান্ডে আমি ইচ্ছে করলেই যা খুশি তাই করতে পারবো সেরম যেন ব্যাপার নয়। তেমনি যতই তুমি তাদেরকে কোনো একটা নির্দিষ্ট মহিলা বা পুরুষ মানুষকে সে রাষ্ট্রপ্রধান, কিন্তু আপনি এটা তো মানবেন যে কংগ্রেস আফটার ইন্ডিপেন্ডেন্স বড় করেছিল ইংলিশ স্টাইল অফ গভর্নেন্স, যেটা ভারতীয় জনতা পার্টি এখন এসে ভাঙতে পেরেছে। যে কলোনিয়াল হ্যাংওভারটা নিয়ে কংগ্রেস 1947 থেকে প্রায় 2014 অবধি প্রায় একচেটিয়াভাবে একা লড়ে গিয়েছিল। অবভিয়াসলি তার ভাঙন হয়েছে, তার ক্ষয় হয়েছে, কলোনিয়াল হ্যাংওভার অনেকটাই কমে এসছে। শশী থারুরের মতো আপনাদের নেতৃত্বই আছে যারা ইংরেজের জন্য ভারতের যে ক্ষতি হয়েছে সেটাকে বারবার একেবারে ইংরেজের মাফ করবেন ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে সেই কথা বলে এসছেন। কিন্তু সমস্যা হলো প্রথম ভারতীয় জনতা পার্টি 2014 ক্যাম্পেনে, তার আগে তো অবভিয়াসলি তারা ছিল অতটা জোরালোভাবে না থাকলেও 2014 ক্যাম্পেনে প্রথম ভারতীয় জনতা পার্টি কোথাও দ্যাট ইন্ডিয়ানাইজড সিস্টেমকে পপুলার করলো, যেটা অনেক আগে এখানে বামেরা করেছে। প্রায় 77-এ এখানে বামেরা করেছে এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করেছে। আপনাদের এই কলোনিয়াল হ্যাংওভার, আমি তোমাকে বলি যে দেখো, উদারী অর্থনীতিকরণ ডক্টর মনমোহন সিং, ইউপিএ গভর্নমেন্ট সোনিয়া গান্ধীর নেতৃত্বে। অনেকে বলে যে কংগ্রেস ডাইনেস্টিতে বিশ্বাস করে, লাল বাহাদুর শাস্ত্রী বলো, পিভি নরসিমহা রাও বলো, ডক্টর মনমোহন সিং বলো, এই যে রাজীব গান্ধী 18 বছরের ভোটাধিকার, এই যে আজকে আইটি সেক্টরের উন্নতি, রাজীব গান্ধী, এই যে মানরেগা, এগুলো কার? এগুলো তো পর্যালোচনা করতে হবে। কলোনিয়াল আজকে তুমি যে কথাটা বলতে চাইছো আমি তোমাকে ডিফার করেই বলছি যে এই জিনিসগুলো কিন্তু কংগ্রেসের মাথায় চিরকাল। উইথ অল ডিউ রেসপেক্ট, আমি আপনাদের যদি আই ডোন্ট হ্যাভ আ বোর্ড, আমার কাছে একটা বোর্ড নেই, নাহলে খুব সুবিধা হতো দেখানোর, কিন্তু আমি চেষ্টা করব। ধরুন ইংরেজদের সিস্টেমটা কি? ইংরেজদের সিস্টেম হচ্ছে মাথার উপরে বসে আছে কনস্টিটিউশনাল মোনার্ক। প্লিজ বাকিরা আমাকে প্লিজ হেল্প মি অর পয়েন্ট আউট ইফ আই এম রং। একজন কনস্টিটিউশনাল মোনার্ক থাকে, রাজা কিংবা রানী, কিং জর্জ থেকে শুরু করে প্রিন্স অ্যালবার্ট থেকে শুরু করে পরবর্তীকালে গিয়ে সেটা কুইন এলিজাবেথ থেকে এখন কিং চার্লস। তার নেতৃত্বে কিংবা তার আনুগত্যে একটি গভর্নমেন্ট সিস্টেম হয়, যেটা বেসিক্যালি হয় ইদার টরিজ অর লেবার পার্টি। এবং দেখা যায় যারা ব্যারনস কোট আনকোট, যাদেরকে আমরা বলি হচ্ছে প্রভাবশালী পরিবার, ব্যারনস, ডাচেস, তাদেরই কিন্তু পরিবার হয় এবং তারা পরিবার তন্ত্রে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্সে তারা ইলেক্টেড হয়, বা খুব সহজ কথায় বলে এমপি এমএলএ হয়। এবার আমি কংগ্রেস সিস্টেমে আসি। এই যে ঠিক মোনার্কিয়াল জায়গাটাতে বসে আছে গান্ধী পরিবার, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তার আগে ছিলেন ইন্দিরা গান্ধী, তার আগে ছিল জওয়াহরলাল নেহরু। তার নিচে এই যে লর্ডস অ্যান্ড ব্যারন্স বলছি, দেখুন টু সাম এক্সটেন্ট সিন্ধিয়া পরিবার দিনের পর দিন। আমরা যদি বাংলায় বলি, আব্দুল গনি খান চৌধুরী, গনি খানের কাছারি বাড়ি,
দিনের পর দিন বংশানুক্রমে তাদের পরিবার থেকেই কিন্তু এমপি হয়ে রাজ্যসভায় যেত। এরকম আরো আমি নাম বলতে পারি। রাজস্থানের এক সময় রাজস্থানের প্রতিটা রয়্যাল ফ্যামিলি ওয়াজ এ মেম্বার অফ ইয়োর পার্টি, বাট আমি গেলাম না। কোথাও এই সিস্টেমটাকে আপনারা অ্যাডপ্ট করলেন, যেটা প্রথমবার এসে ভারতীয় জনতা পার্টি ভেঙে দিল। 2014-তে ভারতীয় জনতা পার্টি যে ক্যাম্পেইন করেছিল তা হলো দেশের একটা গরিব মানুষ, একদম কোট অ্যান্ড কোট বলছি, একজন চাওয়ালা, সেও প্রধানমন্ত্রী হতে পারে। এই ক্যাম্পেইনটা ফার্স্ট লঞ্চ করা হয় এবং ক্যাম্পেইনটা এটা লঞ্চ করে ওরা, ভারতীয় জনতা পার্টি, যে আপনি সমাজের যে কোনো শ্রেণী থেকে হন, আপনি এই নতুন ভারতবর্ষে ওপরে ওঠার জায়গা রাখেন এবং সেই সিঁড়ি আপনাকে সরকার দেবে। ফ্যামিলি কিংবা ডাইনাস্টি দিয়ে আর রুল হবে না। আজকে গোয়ালিয়রের সিন্ধিয়া ডাইনাস্টি এখন হয়তো বিজেপিতে আছে, কিন্তু বছরের পর বছর তো আপনাদের হাত ধরেই ছিল। রাজস্থানের একাধিক রয়্যালটি বছরের পর বছর তো আপনাদের হাত ধরেই ছিল। দ্য নিজামস অফ হায়দ্রাবাদ অ্যান্ড দ্য ফল আউট অফ দ্য নিজামস বছরের পর বছর আপনাদের হাত ধরেই ছিল। তো এই যে একদম বড়ড কনস্টিটিউশনাল হাইরার্কি যেটা আপনারা ইংরেজদের থেকে নিলেন কিংবা লন্ডন থেকে নিলেন, যেটা 2014-তে ফার্স্ট টাইম ম্যাসিভ ভাবে চেঞ্জ করলো ভারতীয় জনতা পার্টি, এটাই তো সমস্যা করলো শ্রমিক। একদমই তাই। আমরা বারবার করে বলে এসেছি যে আজকে আমরা এখনো যেমনি আমরা বলছি, আমাদের দিল্লির চিফ মিনিস্টার হবে মাফলার ম্যানের জায়গায় কমন ম্যান, সাধারণ মানুষের জন্য। যিনি হবেন কমন ম্যান হবেন, সাধারণ মানুষের জন্য হবেন। অবশ্যই আপনার মতন আমারও এখন উৎসুক পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি, যিনি হবেন তাকে অভিনন্দন। তবে আমরা সবার প্রথমে আমরা এই ন্যারেটিভটার থেকে বেরিয়ে এসেছি যে কোনো ভারতীয় নাগরিক, তার চোখে কিন্তু সেই স্বপ্নটা থাকা উচিত এবং সেই স্বপ্ন আমাদের পার্টির যে কোনো এক স্তরের মানুষ, কার্যকর্তা, আগামী ভারতীয় জনতা পার্টির দিল্লির চিফ মিনিস্টারকে, সেটা আপনিও জানেন না, আমিও জানি না। এই জায়গাটা আমি একটু থামাবো শ্রমিক, আই এম রিয়েলি সরি, আ বিগ ব্রেকিং কামিং ইন। অরবিন্দ কেজরিওয়াল, দ্য মাফলা ম্যান, হ্যাজ লস্ট ইন দিল্লি। অরবিন্দ কেজরিওয়ালের হার হয়েছে দিল্লিতে, দিল্লিতে পতন কেজরিওয়ালের। হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল, নিজের বিধানসভা কেন্দ্রে হার অরবিন্দ কেজরিওয়াল, মাফলার ম্যানের। নয়াদিল্লি কেন্দ্রে পরাজিত অরবিন্দ কেজরিওয়াল। দেওয়াল ভাঙলো মনীষ সিসোদিয়া, তিনিও পরাজিত। দিল্লিতে কেজরি সরকারেরও পতন হলো এবং সিটিং চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল হ্যাজ টেকেন অ্যান এক্সিট। নয়াদিল্লি কেন্দ্রে পরাজিত অরবিন্দ কেজরিওয়াল, পরাজয় মনীষ সিসোদিয়ারও। দ্য মাফলার ম্যান, যার ম্যাজিকে 10 বছর মোহিত ছিল দিল্লি, 11তম বছরে আম জনতা বলল আর অরবিন্দ কেজরিওয়ালকে তারা দিল্লির মসনদে দেখতে চায় না। দ্য মাফলার ম্যান টেকস অ্যান এক্সিট ফ্রম নিউ দিল্লি পলিটিক্স, and that, ladies and gentlemen, is the breaking right now. শক্তিদা, অরবিন্দ কেজরিওয়াল, well, আম জনতা বলে দিল টাটা বাই বাই, দিস টাইম উই ডোন্ট ওয়ান্ট ইউ। এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্র। আর তুমি বললে যে একদম চাওয়ালার একটা মানুষ প্রধানমন্ত্রী হয়েছে। আমি শুধু একটা প্রশ্নই তোমার এই চ্যানেলের মাধ্যমে জানতে চাই যে লাল বাহাদুর শাস্ত্রী কত ডাইনেস্টির সদস্য ছিল? নো, হি ওয়াজ নট। লাল বাহাদুর শাস্ত্রী কত বড় ডাইনেস্টি, একদম মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। কিন্তু আমরা এখনো জানি না হু কিল শাস্ত্রী, কিংবা লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুটা কিভাবে হয়েছিল আমরা এখনো জানি না। তাশকেন্টে ঠিক কি হয়েছিল আমরা জানি না। আর বিশ্বাস করুন শক্তিদা, ওই কিছু কিছু ফিল্ম মেকার যারা কিছু কিছু দলের থেকে কিছু কিছু জায়গা থেকে টাকা নিয়ে সিনেমা বানায়, তাদের সিনেমা দেখে আমরা জানতেও চাই না। আমি আর ভদ্রলোকের নাম বললাম না, কিন্তু তাদের সিনেমা দেখে আমরা জানতে চাই না। আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই যে ঠিক কি হয়েছিল তাশকেন্টে। আমাদের কাছ থেকে শুনতে চাইলে যে আমরা সব সত্যি কথা বলবো, এটাও সঠিক নয়। শুধু একটা কথাই বলি, আমরা সব সত্যি কথা বলবো এটা ঠিক নয়। মানে নেতাজি থেকে লাল বাহাদুর শাস্ত্রী আপনারা সত্যি কথা বলবেন না, নেতাজি তো বলে দিলেন। না, আমি কি বললাম, আপনি হাসবার কিছু ব্যাপার নেই। আমরা যখন একটা রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে বসি, তখন তুমি যেটা বললে না, মন আর মুখোশ, মুখ আর মুখোশ যদি এক না হয়। আজকে জাতীয় কংগ্রেস সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে, এই কথাটা যদি মিথ্যে হয় তাহলে তুমি যা বলবে তাই মেনে নাও। একেবারে নয়, একেবারে মিথ্যে নয়, 100%। এটা কোথাও ভারতবাসীরাও জানে যে কারা সেকুলারিজমের পক্ষে আর কারা সেকুলারিজমের বিপক্ষে। সেই জায়গায় মাফলার ম্যান অরবিন্দ কেজরিওয়ালের বিদায়টা যে মনে করতো আই এম দ্য লাস্ট ওয়ার্ড, তার বিদায়টা যে অবশ্যম্ভাবী, এটাই আমরা বলেছিলাম। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করিনি।
আজকে রাজনৈতিক একটা সংসদীয় গণতন্ত্রে আমার সঙ্গে এই যে ডি রাজা বলছেন, এই ডি রাজা নিজের স্ত্রী তো দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধীর এগেনস্টে কেরালায়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এক একটা জায়গায় এক এক রকম প্রসপেক্টে ভোটটা হয়। সেই জায়গায় আমরা যেটা বলতে চাই যে ডেফিনেটলি ফেডারেল সেট আপ অফ ডেমোক্রেসিতে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষমতা আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা যদি স্বীকৃতি পায়, রাষ্ট্রদ্রোহিতামূলক কাজের সঙ্গে যুক্ত না থাকে, যদি মাদক পাচারের সঙ্গে যুক্ত না থাকে, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলছি এটা ঠিক আছে, একদম ঠিক আছে। বেশ 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 খুব সংক্ষেপে আমি একটা কথা শক্তিটাকে বলতে চাই। আচ্ছা, আমরা মানলাম যে আপ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, তার জন্য তারা হেরে গেছে। এই ফসলটা কংগ্রেস তুলতে পারলো না কেন? বিজেপি নিয়ে গেল কেন? কংগ্রেসের তার মানে মানুষের ভরসা কি কংগ্রেসের উপর উঠে গেছে? কংগ্রেস যদি ভরসা না দিতে পারে তাহলে কংগ্রেস ওখানে কি করছিল? আজকে এই ফসলটা সাম্প্রদায়িক দল বিজেপি তুলে নিয়ে চলে যাচ্ছে। কংগ্রেস একটা বড় দল, এত বছরের দল, ইন্ডিয়া জোটের মধ্যে তারা সামনে থাকার কথা বলে ঠিকই, কিন্তু সেই ফসল কংগ্রেস কেন নিয়ে যেতে পারছে না? মানুষ কি জিজ্ঞাসা করবে না? আজকে কংগ্রেসও তো নিতে পারলো না। আপ যে দুর্নীতিগ্রস্ত হয়েছিল সেই ফসল তুলে নিয়ে গেল বিজেপি। তার জন্যই বলি মমতা বন্দ্যোপাধ্যায় আবার নেতৃত্ব দেওয়া দরকার, না হলে এই সাম্প্রদায়িক দল বিজেপি মানে কার ইন্ডিয়া ব্লকের 100%। এবার 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 শক্তিদা এই জায়গাটাতেই আমি অ্যাকচুয়ালি অ্যারাইভ করার চেষ্টা করছিলাম যে কোথাও কংগ্রেস শূন্য কেন? কংগ্রেস নেগেটিভও পেতে পারে, যদিও নেগেটিভ মার্কিং হয় না। যেটা 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 ডেফিনেটলি নেগেটিভ মার্কিং। অনিন্দ যেটা বললো, অনিন্দ বোধহয় ঠিক আছে, আমাকে বলতে দাও। লাস্ট পার্লামেন্ট ইলেকশনে 19টা সিট, দেখো কোন জায়গায় তৃণমূল জিতেছে, আমি এক এক করে নাম করে বলে যাচ্ছি। ব্যারাকপুরে, তুমি কলকাতায়, তুমি কৃষ্ণনগরে, এই যেদিকে তাকাও এই জোটের জন্য কোন জায়গায় তৃণমূল জিতে গেছে, কোন জায়গায় বিজেপি জিতে গেছে। আমি বলবো যে হাত জোর করে এদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে। কোন জোটের জন্য? এইটাই হচ্ছে ইন্ডিয়া ব্লক, কারণ বাংলায় তো আপনারা জোট করেন না। না, এইটাই হচ্ছে প্রশ্ন, যে একটা কথা মানতে হবে, যেটা মানুষ, যেটাকে আজকে কংগ্রেস কেন এই দুর্নীতিতে, যেটা অনিন্দ প্রশ্ন করলো, একটা সাম্প্রদায়িক দল জিতে এলো, কংগ্রেস কেন পারলো না? না, যে বিষয়টা বলা হচ্ছিল যে যখন এই চা আলা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উনি তখন বললেন যে প্রথম কৃষক পরিবার থেকে প্রধানমন্ত্রী, কিন্তু পার্থক্যটা এখানেই, যে কোনো জায়গায় পাড়ায় পাড়ায় কংগ্রেসের যত কার্যালয় আছে, সামনে শুধু দুটো মূর্তিই দেখতে পাওয়া যায়, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। কোথাও কিন্তু সেখানে ওই কৃষক পরিবারের ছেলেটি, কৃষক পরিবারের সেই আমরা সম্মান করি, আমরা বলছি কোথায় কোথায় করবেন করুন, কিন্তু কোথাও দেখতে চায় না, পাওয়া যায় না সেই কৃষক পরিবারের সেই ব্যক্তি, ভারত প্রণম্য সেই লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তিতে মাল্যদান হচ্ছে, বা তার মৃত্যু রহস্য নিয়ে আজ পর্যন্ত দুবারের সরকার। এবং শুধু তাই নয়, নরসিমহা রাও চলে গেলেন, যার মন্ত্রিত্বের আন্ডারে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তাকে নাকি অত সম্মান করতেন, কিন্তু তারপরেও দেখা গেল গোটা দিল্লিতে সামান্য একটু জায়গা পাওয়া গেল না যেখানে নরসিমহা রাওয়ের জন্য একটা তার অন্তিম ক্রিয়াকলাপ করা যায়। এই হচ্ছে কংগ্রেসি কালচার। কংগ্রেসি কালচার হচ্ছে টোটালটাই পরিবার ভিত্তিক। পরিবার যা বলবে, পরিবারের সম্পূর্ণ অনুগত্য থাকলে তবেই হাউস অফ লর্ডস বরাদ্দ হবে, আর যদি না থাকা যায়। এবং সেখানে কিন্তু অন্যতম আরেকটা বিষয় বলি, বাঙালি বিরোধিতা। আপনারা জানেন প্রণব মুখোপাধ্যায় আজকে কোন জায়গায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দাবিদার বাঙালি হিসাবে আমাদের প্রত্যেকের এইটা কিন্তু মাথায় থাকে যে প্রণব মুখোপাধ্যায় কিন্তু হতে পারতেন, কিন্তু তারপরেও শুধুমাত্র গান্ধী পরিবারের থেকে বেশি বুদ্ধি উনার বা বেশি অভিজ্ঞতা আছে বলে উনাকেও দেওয়া হয়নি, ঠিক উনাকেও দেওয়া হয়নি। এইটা হচ্ছে কংগ্রেস পরিবার। এটা তো কোথাও এসে হন্টস ইউ দিস এন্টায়ার ডিবেট, যেখানে কেন প্রণব বাবুকে সেই সময় প্রধানমন্ত্রী করা হলো না, কেন ওনাকে হঠাৎ করে ভারতের রাষ্ট্রপতি করে একেবারে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হলো। বকলমে তো কোথাও রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হলো, এইটা কিন্তু কোথাও এখনো আপনাদেরকে তাড়া করে বেড়ায়, এবং বিশেষ করে প্রণববাবুর কন্যার লেখা বইতে এটা খুব স্পষ্টভাবে বলা রয়েছে। এবার আমি আপনাকে বলি, তো আমি তোমাকে বলি, প্রণববাবুর কন্যা এবং প্রণববাবুর ছেলে
দুজনে দুরকম কথা বলছে। প্রণববাবুকে রাষ্ট্রপতি করা হলো মানে প্রণববাবুকে আইসোলেটেড করে দেওয়া হলো। একেবারে ভারতের রাষ্ট্রপতির না, না, পলিটিক্যালি কি পাওয়ার না আছে? না দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করা হয়েছে, সেখানে দাবি করা হলো একদম সমাজের একদম নিচু স্যার, আপনি তলার দ্রৌপদী একজনকে- মুর্মুর সঙ্গে যদি না না with all due আমাকে respect, the বলতে honorable দাও, president of আমাকে India, বলতে দাও। তার সঙ্গে যদি আপনি না প্রণব না আমাকে বলতে মুখোপাধ্যায়কে দাও compare করেন যে তুমি politically, আমি ঠিক হবে না। কম্পেয়ার করছি না, আমি শুধু একটা কথাই বলছি যে ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ। আজকে ভারতীয় জনতা পার্টি এত কথা বলছে, একটা পাঞ্জাবি ক্যাবিনেট মিনিস্টার আজ পর্যন্ত হলো না কেন? আমরা করেছি, আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস করেছে। কিন্তু আপনাদের সময় পাঞ্জাব দাঙ্গাও হয়েছে, দাঙ্গা দাঙ্গা অবশ্যই হয়েছে। হয়েছে। আজকে তুমি সেটাও বলো, আপনারা করেছেন। যে কথা বলা হচ্ছে সেটাও আপনারা করেছেন। না না মৃত্যু রহস্য, লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য বলা হচ্ছে, তাহলে দিল্লির বুকে যিনি মারা গেলেন পারিবারিক অন্তর্কলহে, আসল রহস্যটা কি? ভারতীয় জনতা পার্টি সেটার উদ্ঘাটন হয়েছে। শক্তিদা, সেটার অল উদ্ঘাটন ডিউ হয়েছে। রেসপেক্ট শক্তিদা, কিন্তু আমাকে বেশি দূরে যেতে হবে না। আমি ইন্দিরা গান্ধীর নিধনের সময়েরও কথা বলছি না, আমি তার অনেক পরের কথাই বলছি। হ্যাঁ। এই বাংলাতে একজন পুলিশ অফিসার ছিলেন যার নাম ছিল সোনাম ওয়াংচুক। হ্যাঁ নামটা আপনারা জানেন, হ্যাঁ খুব ভালোভাবে জানেন। একদম। জায়গাটা ছিল নকশালবাড়ি। হুম একজন প্রেগনেন্ট মহিলা, আদিবাসী মহিলার পেটে লাথি মারলো সেই পুলিশ হ্যাঁ। অফিসার সিদ্ধার্থ শঙ্কর রায়, হুম কি বলতেন, মানুদা, ইফ আই এম নট ভেরি রং, আপনাদের কলোকিয়াল টার্মে মানুদা। সেই মানুদার পুলিশ সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের পুলিশ নির্বিকার রইল, গুলি চলল, একাধিক আদিবাসীরা মারা গেলেন এবং সেখান থেকে একটা সশস্ত্র রেবেলিয়ন শুরু হলো, যে রেবেলিয়নের একেবারে হেডলাইন ছিল জমিদার যোদ্ধাদের সরকার মানব না। নকশালবাড়ির জন্ম হলো, একেবারে নকশালবাড়ির নকশালবাড়ির জন্ম হলো। আমি তোমাকে বলি বন্দুকের নলেজে ক্ষমতার উৎস, এই প্রসঙ্গটা উঠলো। হ্যাঁ এই প্রসঙ্গটা দায়টা তো আপনাদের। কিন্তু আমরা না দায়টা, আমি তোমাকে বলি নিশ্চয়ই দায় এড়াতে পারি না, নিশ্চয়ই। কিন্তু আমি তোমাকে বলি আমরা এখনো বলি, এবং সারা পৃথিবীতে এটাই এখনই গবেষণার বিষয়বস্তু, যে বন্দুকের নয় অহিংসার মহাত্মা গান্ধীর পথে কিন্তু আগামী দিনে সারা আজকে গাজা সেটাই তো প্রশ্ন। আজকে গাজা দলটা, না না তুমি বলো দলটা ইংরেজ সরকারের মতো একটা সাম্রাজ্যকে সব ঠিক আছে, অহিংসার হাত ধরে আচ্ছা এই ভারত থেকে বিদায় আমাকে এই দিল, প্রশ্ন তারা কলকাতায় এসে তারা না, না, বাংলায় সিদ্ধার্থ শঙ্করের রুলে আমাকে ঠিক আছে, এমন হিংসা কিভাবে করলো? না না তোমার এই প্রশ্নটা যেমন আছে, আমি বলি যে গাজার প্যালেস্টাইনের যে লড়াই, দুটোই তো সংখ্যালঘু সম্প্রদায়ের লড়াই। যে ইউক্রেন আজকে যেটা হচ্ছে, সেই আন্তর্জাতিক ব্যাপারগুলো, আজকে বাংলাদেশ, আমি একটা মন্তব্য এখানে করে দিতে পারি একটা আন্তর্জাতিক ব্যাপারে, আমার সেখানে যেটা আমার দেশের স্বার্থ বিঘ্নিত হবে, যেখানে আমার ব্যাপারগুলো জড়াবে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এটা ঘটনা যে বন্দুকের নল কখনো দেশের স্বার্থে যদি কথা বলি, যে 62 যুদ্ধে কি হয়েছিল, হ্যাঁ দেশের স্বার্থের 62 যুদ্ধে, না না জয় জওয়ান জয় কিষান, এটা কে বলেছিল? জয় জওয়ান জয় কিষান আপনাদের হাত থেকে উঠেছে, নিশ্চয়ই এটা কে বলেছে? নিঃসন্দেহে উঠেছে। তবে কিন্তু ঠিক যেমন বোফোর্স কেলেঙ্কারির কথা বললেন, তেমন 1999 সালে আমাকে কারগিলের পর আমাকে একটি এই কফিন কেলেঙ্কারি প্রশ্নের উত্তর উঠেছিল। দাও। 62 তে কোথাও নেহেরু, না, আমাকে স্যার 62 তে কোথাও পণ্ডিত নেহেরুর সিচুয়েশন গেজ না করার জন্য উই হ্যাড টু সাফার at the hand of the Chinese, রাইট। বম ডিলা এখনো তার স্মৃতি রয়েছে। কেন এয়ারফোর্সকে অ্যাক্টিভেট করা হয়নি, এই প্রশ্ন আজও চলে। তাই কংগ্রেস কন্ট্রিবিউট করলে, কংগ্রেসও ভুল করেছে এটা মানতে হবে, এবং তার একেবারে রিফ্লেকশন আজ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। দিল্লি রাজধানী কংগ্রেস ব্যাস্টিয়ন has gone for a toss। না না অরবিন্দ কেজরিওয়ালও আম আদমি পার্টি, আন্না হাজারের হাত রাখা তার স্নেহধন্য অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি কিন্তু এবার আর সরকার বানাচ্ছে না, বিরোধী আসনেই বসতে হবে। 23টি মোটে সিট পেয়েছে এখনো পর্যন্ত, 47টি সিট পেয়ে এবার 27 বছর পর সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি। দিল্লির মসনদে, দিল্লির রাজনীতিতে বড় বদল, 27 বছর পর ভারতীয় জনতা পার্টির গেরুয়া সরকার এবার দিল্লির মসনদে। আজ এই পর্যন্তই, এরপর সমস্ত আপডেট দেখুন NK TV বাংলায়। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।